হ্যালো ফিজিক্স লাভার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ সবল এবং ভালো আছো। আমি বলছি ইশরাক আরিফ, ফিজিক্স বিস্তের একজন বড় ভাই হিসেবে, তোমাদেরই খুব কাছের একজন ভাই হিসেবে। তো আজকে আমাদের টপিক, যেটা ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, দেখতেই পাচ্ছ তোমরা। টপিকটির নাম হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলছি তাপ এবং তাপমাত্রা। এই চ্যাপ্টারটি এই টপিকটি আসলে ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আজ আমরা এ ব্যাপারে শুধু কিছু কথা বলবো। আমরা সরাসরি কোনো ম্যাথমেটিক্যাল আলোচনা বা এরকম কোনো কিছুতে যাচ্ছি না। আমরা শুধুমাত্র কথা বলবো এই সূচনা নিয়ে আমরা কিছু কথা বলতে চাচ্ছি। তো চলে আসা যাক হিট অ্যান্ড টেম্পারেচার। প্রথমে বলছি এই টপিকটি কেন গুরুত্বপূর্ণ। প্রথমত, আমরা বিশেষ করে আমরা যখন থার্মোডিনামিক্স, অনেকে হয়তো নামটি শুনে থাকবে, তাপগতিবিদ্যা, খুবই দারুণ একটি টপিক যেটা তোমরা ভবিষ্যতে পাবে, সেটি সম্পর্কে ধারণা একই সাথে আরও কিছু টপিক আসবে ভবিষ্যতে। সেটি হচ্ছে যেমন আদর্শ গ্যাস এবং তার গতিতত্ত্ব। এছাড়া কেমিস্ট্রিতেও আমরা যখন বিভিন্ন গ্যাস এবং তাপমাত্রা রিলেটেড যখন আমরা বিভিন্ন টপিক নিয়ে পড়াশোনা করতে যাব, এই ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। এটি কেন এতটি গুরুত্বপূর্ণ সেটা নিয়েও কিছু কথা বলা উচিত। তো এটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যখন দেখব তাপশক্তির ব্যবহার, তো তাপ আসলে তাপশক্তি। তাপ কি এক প্রকার শক্তি, দেখতেই পাচ্ছ তোমরা যেখানে আমি লিখেছি তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এই শক্তিটা আসলে গুরুত্বটা কি, যদি গুরুত্বটি আমি বলি, অনেক। আমরা গাড়ি বলি, বিমান বলি, ট্রেন বলি, বিভিন্ন যানবাহনের কথা যদি বলি, এই যে যানবাহনগুলো গতিশক্তি পাচ্ছে কিন্তু এই তাপ শক্তি থেকে। সো আমরা শক্তি থেকে জানি শক্তির কোনো বাহ্যিক রূপ বা বৈশিষ্ট্য নেই, আমরা দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, শুধুমাত্র এর রূপান্তর সম্ভব। তো এই যে তাপ শক্তি রূপান্তর যাত্রী শক্তি হচ্ছে, এবং যার জন্য যানবাহন চলছে, ট্রেন, বাস, গাড়ি, বিমান চলছে, রকেট চলছে। সো অবশ্যই যে শক্তিটা রূপান্তরের ফলে এত গুরুত্বপূর্ণ যানবাহন চলছে এবং সভ্যতা অগ্রগতি পথে এগিয়ে যাচ্ছে, তার গুরুত্ব অবশ্য অনেক 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 বেশি। সো তাপ শক্তি এখন তাপ শক্তি কোথা থেকে আসছে বা কিভাবে আসছে, এটা যদি আমরা বলি, বিভিন্ন সোর্স থেকে, এমনকি অন্যান্য অনেক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হতে পারে। যেমন যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হতে পারে, আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। শক্তির যে সাধারণ বৈশিষ্ট্য, যে ধর্ম, সেটা তাপের মধ্যে আছে বলে আমরা একে শক্তি বলছি। তাছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে শক্তি কি, এই সংজ্ঞাটার দিকে তাকাও, যে একটি কারণ, আমি বলছি কারণ বলছি কারণে যে যখন বস্তু বা কোনো বল প্রযুক্ত হয়, তখন বলের দিকে বস্তুটি যদি সরণ ঘটে, তবে এই পুরো ঘটনাকে আমরা বলছি শক্তি। তো শক্তি বলছি যখন তার সরণ ঘটবে বলের দিকে যখন বস্তুটি সরণ ঘটবে বলের দিকে। তো আরেকটু যদি সুন্দর করে তাহলে বলতে হয় যে বলের দিকে সরণের উপাংশ ব্যাপারটা কেমন যদি আমি বলি, তাহলে বলের দিকে সরণের উপাংশ হচ্ছে, আমরা এটাকে লিখি এভাবে, যে কাজ যদি হয় W, তাহলে আমি ইকুয়ালস টু এটাকে লিখি F S cos থিটা। সো এটা আসলে ভেক্টর থেকে এসেছে। আমরা ভেক্টর যারা জানি বা পড়েছি তারা বিষয়টি বুঝবে। কিরকম, যদি আমি স্কেল দিয়ে একটি দাগ টানি এবং আরেকটি আমি দাগ টানি, যে ধরো যে বস্তুটা, এই দুটি আমি দাগ টানলাম। আচ্ছা, এখন আমি এখানে একটা বস্তু আঁকতে যাচ্ছি, খেয়াল করবে তোমরা।
তো তো এই যে বস্তুর উপর আমরা এদিকে বল প্রয়োগ করছি, এটা হচ্ছে আমাদের F। বস্তুটির সরণ ধরলাম যে এদিকে নয়, অর্থাৎ আনুভূমিক বরাবর নয়, বা আমরা যদি বলি এক্স অক্ষ বরাবর সেটি নয়, পর আমি বলছি এটা পি বরাবর, ওয়াই অক্ষ বলছি না, বলছি পি বরাবর। তাহলে দেখো এক্স অক্ষের সাথে পি একটা থিটা উৎপন্ন করেছে। তো আমরা বলতে পারি যে পি এর দিক কোথায়? পি এর দিক হচ্ছে এক্স অক্ষের সাথে, যদি ও এক্স বলি তাহলে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে আর একটু যদি বলি যে থিটা ডিগ্রি কোণে কোন দিকে, থিটা ডিগ্রি কোণে ওয়াই অক্ষের দিকে। তো পি এর অবস্থান হচ্ছে থিটা ডিগ্রি কোণে ওয়াই অক্ষের দিকে। এখন আমরা বলবো কাজ হয়েছে বস্তুটি কখন? যখন বলবো যে বস্তুটি এক্স অক্ষের দিকে সরণ ঘটার ফলে, এক্স অক্ষ দিকে আর কি বল প্রয়োগের ফলে তার সরণ, অর্থাৎ তার সরণ এর দিক যদি হয় এস, এটি যদি বলি এস, তাহলে এস এর সরণ ঘটেছে থিটা কোণে পি এর দিকে। তো আমরা ভেক্টরের দিকে জানি যে যদি এটি এস হয় তাহলে এস এর আনুভূমিক উপাংশ হচ্ছে, আমরা বলছি এস কস থিটা, যেটা একটা স্কেলার মান। এটা একটা স্কেলার মান এস কস থিটা, এটার দিক হচ্ছে এদিকে, কিন্তু এস এর দিক আসলে পি এর। তো বল হচ্ছে, আমি বলছি বল এবং বলের দিকে সরণের উপাংশ, এই হচ্ছে উপাংশ। এখন যদি বলটা এস এর দিকে কাজ না করে যদি এক্স অক্ষ বরাবর দিকে কাজ করতো, যদি এস এর দিক এটা হতো, তাহলে আমরা জানি স্বাভাবিক কজ হয়ে যেত, থিটা হয়ে যেত, সেক্ষেত্রে থিটা হতো 0, থিটা হতো 90 ডিগ্রি, অর্থাৎ সরি থিটা 90 ডিগ্রি নয়, থিটা হতো 0 ডিগ্রি। থিটা হতো 0 ডিগ্রি এবং থিটা 0 ডিগ্রি হওয়ার ফলে তার cos 0 সেটা হয়ে যেত কত? সেটা হতো 1। আমরা তাই জানি, আমরা ত্রিকোণমিতি যারা করেছি আমরা সবাই আসলে করেছি, আমরা সবাই বিষয়টা জানি, আশা করি, আর সবাই আমরা আসলে জানি। সো এটা হয়ে যেত 1, এর মানে হচ্ছে আমরা তখন w তখন সেক্ষেত্রে পাইতাম, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হতো শুধুমাত্র আমাদের ফর্মুলাটা তখন আসতো fs। তো এই হচ্ছে কাজ, যে তাহলে মূল সূত্র আসলে fs cos থিটা, অর্থাৎ থিটা বরাবর উপাংশ। যদি বলের দিকে আমি বলতাম যে যদি 90 ডিগ্রি বরাবর যদি তার কাজ হতো, যদি তার 90 ডিগ্রি বরাবর সরণ হতো, সেক্ষেত্রে তার আসলে কাজ হতো না, অর্থাৎ সেক্ষেত্রে তার থিটা আসতো 90 ডিগ্রি। তো থিটা 90 ডিগ্রি মানে cos 90 equals to 0। সো তখন সেক্ষেত্রে w আমাদের কত আসতো? 0 হতো। তো এই হচ্ছে আমাদের কাজের যে প্রথম যে মূল ফর্মুলা সেটার ধারণা। এখন আমরা দেখব যে তাপ শক্তি কিভাবে, এটাকে আমরা তাপ শক্তি বলছি, বা এটি কেন তাপ শক্তি, এটি কি শক্তির যে মূল ফর্মুলা সেটার মতো আচরণ করে কিনা? এটা অবশ্যই সেরকমই আচরণ করে। এটা একটু যদি বলি কিভাবে সে আচরণটা করছে, এটা আমরা খুব বাস্তবে লক্ষ্য করব যে যখন আমরা দেখব যে গরমের সময় দেখা যায় যে কাঠের দরজা যখন আমরা নড়াচড়া করাতে যাই, তখন দেখা যায় যে কাঠের দরজাটি নিচে যে তক্তা মতো অংশটি সেটা মেঝের সাথে অনেক জোরে ঘর্ষণ খাচ্ছে এবং দরজাটা নড়াচড়া
করানো কঠিন হয়ে যায়। দেখা যায় অনেক ঘর্ষণ ক্ষেত্রে অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু শীতকালে আমরা যদি দেখি তখন কিন্তু দেখা যায় যে না, তখন দরজা কিন্তু স্বাভাবিকভাবে, সে একই দরজায় স্বাভাবিকভাবে কিন্তু নড়াচড়া করানো সম্ভব হচ্ছে। তো এখানে কি ঘটনাটা ঘটেছে, যে তখন যদি বলি যে তখন দরজা, যদি এটা আমাদের দরজা হয়, তাহলে এই দরজাটার যখন অনেক গরম পড়েছিল, প্রচন্ড গরমে, আমি যদি বলি প্রচন্ড গরম, এটাকে আমি একটু আমি আপার অ্যারোতে বুঝাচ্ছি, অর্থাৎ যখন তাপমাত্রা বেশি ছিল প্রচন্ড গরমে, তখন এর আয়তনে একটু বৃদ্ধি ঘটেছিল। কিরকম? এই পরিমাণ তার বৃদ্ধি ঘটেছিল। বৃদ্ধি ঘটার ফলে এটি ভূমির সাথে তার লেগে গিয়েছিল এবং যার জন্য এটি ঘর্ষণ খাচ্ছিল প্রচুর। কিন্তু যখন আবার তাপমাত্রা যখন কমে গেল, তখন কিন্তু আমরা দেখলাম যে সে দরজার আয়তনও কমে গেছে। তাহলে এখানে ডেল ভি পরিমাণ, এটি যদি দরজার টোটাল আয়তন যদি হয় ভিটি, আমরা যদি এটাকে টোটাল আয়তন বলি, তাহলে যদি ভি হয়, তাহলে যখন তার তাপমাত্রা বেশি ছিল গরমের সময়, সেটা গ্রহণ করে, তখন তার ডেল ভি পজিটিভ পরিমাণ তার পরিবর্তন ঘটেছিল, অর্থাৎ তার এটি বৃদ্ধি পেয়েছিল। কিন্তু যখন টেম্পারেচার কমে গেল, এটা মাইনাস হয়ে গেল, অর্থাৎ যখন টেম্পারেচার আমরা দেখছি যখন কমে গেল, তখন কিন্তু সে তাপ কি করেছে? বর্জনের ফলে তার আয়তনও হয়ে গেছে তখন ঋণাত্মক। বিষয়টা সবসময় এরকম ঘটে তা না, এটা একটা সাধারণ বিষয়, জাস্ট বুঝার জন্য বলছি যে আসলে এই বিষয়টা আরো যদি ভালো করে আমরা বুঝতে চাই, তাহলে আমাদের একাদশ শ্রেণীর একটি চ্যাপ্টারই আছে আলাদা, সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের ফিজিক্সে থার্মোডাইনামিক্স। সেই চ্যাপ্টারটা পড়লে বিষয়টা অনেক ক্লিয়ার হবে। আমি জাস্ট বলছি যে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাপ শক্তি, এই হিট কিন্তু পরিবর্তন করছে, আয়তনে পরিবর্তন করছে। এখন আয়তনে পরিবর্তন বলতে দেখো, ওর ক্ষেত্রফল কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি যদি বলি যে দরজার পুরুত্ব, দরজার কিন্তু সব দিক দিয়ে যে বাড়ছে তা নয়, দরজার কিন্তু ক্ষেত্রফল সেম থাকছে, কিন্তু তার বেড়ে যাচ্ছে কি, হয়তো তার পুরুত্ব বেড়ে যাচ্ছে, বা যে কোনো একদিকে তার সরণ ঘটছে, যে কোনো একদিকে তার সরণ ঘটার কারণে কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটছে, এবং অবস্থার এই পরিবর্তনটাকে আমরা ডেল ভি দ্বারা বলছি। সো ডেল ভি এর ক্ষেত্রে আমরা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে এটা কনস্ট্যান্ট কেন? কারণ সব দিকে আসলে পরিবর্তন না, যে কোনো একদিকে পরিবর্তন। এইটা আর একটু ভালো বুঝবে যখন আমি পাত্রের ক্ষেত্রে বিবেচনা করব। যে কোনো একদিকে, এটা আসলে শুধু পাত্র নয়, এটা দরজা সবার ক্ষেত্রেই এটা হয়। অর্থাৎ তার সহজ কথা হচ্ছে একদিকে তার সরণ ঘটছে। তো এটা কনস্ট্যান্ট হচ্ছে এই সাধারণত এটাকে এই কনস্ট্যান্ট ধরেই আমরা এগোচ্ছি। তবে মূল বিষয়টা হচ্ছে যে তার অবস্থার পরিবর্তন, অর্থাৎ যে কোনো একদিকে তার সরণ ঘটছে, এবং যার জন্য যেহেতু তাপ শক্তি তার যে কোনো একদিকে সরণ ঘটাতে সক্ষম হচ্ছে, ডেল ভি আনতে পারছে, এই জন্য আমরা এটাকে বলছি যে তাপও এক প্রকার শক্তি, কারণ সে বস্তুর আকৃতিগত অবস্থার পরিবর্তন ঘটাতে পারছে, এবং যে কোনো একদিকে সে পরিবর্তনটা ঘটাতে পারছে। সর্বশেষ যে বিষয়টি আজকে আমরা দেখতে চাচ্ছি
সর্বশেষ যে বিষয়টা আজকে আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা জিনিসটি কি? তাপমাত্রা আমি বলছি যে যা কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। সো তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ যদি বলি তাপ পরিমাপ করার একটি বিষয়, তাপ শক্তি পরিমাপ করার একটি বিষয়, আসলে ঠিক সেরকম নয়। তো তাপ পরিমাপ করার মতো বিষয়টি আসলে নয়। এটি হচ্ছে মূলত নির্ধারণ করবে যে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে। বিষয়টা যদি বলি যে কোন একটি বস্তুর তাপমাত্রা আমরা যখন বলি যে 30 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ আমরা বলছি 30 ডিগ্রি সেলসিয়াস, কোন একটা বস্তুর আরেকটি বস্তু যদি বলি যে 40 ডিগ্রি সেলসিয়াস, তো এই দুটার মধ্যে পার্থক্য কি? এটি যদি একটি বস্তু হয় সেটা হচ্ছে আমি যদি বলি এ, এবং এটি যদি একটি বস্তু হয় আমরা যদি বলি এটিকে বি, তাহলে এর অর্থ হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস 40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটি নির্দেশ করছে যে এই বস্তুটি তখন তাপ গ্রহণ করবে না বর্জন করবে, সেটা তখন আসলে আমরা নির্দেশ করছি। অনুরূপভাবে 40 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে প্রযোজ্য। এখন এটা যদি পরিবেশের সাপেক্ষে বলি যে পরিবেশের তাপমাত্রা তখন আছে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে এই বস্তু দুটি পারিপার্শ্বিক, অর্থাৎ পরিবেশের আবহাওয়া যে পরিবেশে তারা আছে, তাপমাত্রা আর কি। তো দেখা যাচ্ছে যে 35 ডিগ্রি সেলসিয়াস বস্তুটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তো তখন দেখা যাবে যে বস্তুটি আস্তে আস্তে তাপমাত্রা কমে যাচ্ছে, অর্থাৎ তার তাপ বর্জন করছে। সরি, আমি ভুল বলেছি, দুঃখিত। তখন দেখা যাবে যে বস্তুটি তাপ গ্রহণ করছে। তাপ যদি গ্রহণ করা হয়, গ্রহণ করছে, এবং গ্রহণ করার ফলে একসময় তখন দেখা যাবে তার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তখন চলে যাবে। যদিও এটা হয়তো বাস্তবে আমরা অতটা ফিল করতে পারবো না, কারণ 30 এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। কিন্তু যদি আমরা এটা যন্ত্রের মাধ্যমে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখি, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, তাপমাত্রাটা 35 এর কাছাকাছি যে স্থির হয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে সে তাপ কিন্তু গ্রহণ করেছে, অর্থাৎ তাপমাত্রা বলছি যে যখন তাপ গ্রহণ না বর্জন তা নির্ধারণ করে। এবং এটি একই সাথে এটাও নির্দেশ করে যে বস্তুটি কতটুকু তাপ গ্রহণ বা কতটুকু তাপ বর্জন করতে পারবে। আমরা ভবিষ্যতে একটি সূত্র শিখবো, বা তোমরা হয়তো অনেকেই জানো, সেটা হচ্ছে এমএস ডেল টি। তো দেখো এখানে টি এর পরিবর্তনের ফলে কিন্তু তাপ শক্তি রয়ে, কিউ যদি তাপ শক্তি হয়, তো টি এর পরিবর্তন ফলে কিন্তু তাপ শক্তির পরিবর্তন হচ্ছে। তো ডেল টি বলতে টি এর পরিবর্তন বোঝাচ্ছে, এবং এখানে কিউ আমরা এটাকে ডেল কিউ দ্বারাও দেখাতে পারি, অর্থাৎ তার কতটুকু তাপ শক্তি সে গ্রহণ করবে বর্জন, সেটা নির্ভর করছে টি এর উপর। তো আমরা বলতে পারছি তাপমাত্রা আসলে এটাও নির্ধারণ করছে যে কতটুকু সে তাপ শক্তি গ্রহণ করবে বর্জন করবে, অর্থাৎ তাপ গ্রহণ করবে বর্জন করবে, একই কথা। তো দেখো এই বস্তুটি 35 কেন হলো? কারণ সে তাপ গ্রহণ করেছে বলেই তার কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কিন্তু এই বস্তুটির ক্ষেত্রে কি হবে? সে কিন্তু তাপ বর্জন করবে, কারণ তাপমাত্রা তার বেশি কম, তো স্বাভাবিকভাবে সে তখন তাপটা কিন্তু বর্জন করবে। আমরা প্রকৃতিগতভাবে যেটি দেখি, কেন করবে সেটা আমরা ভবিষ্যতে এটা ব্যাখ্যা দিব। তো এটা খালি আমরা জেনে রাখি যে তখন কিন্তু সে তাপ বর্জন করবে, সেও কিন্তু 35 এর কাছাকাছি যে স্থির হবে। আচ্ছা, তো একটা ছোট কথা বলে আজকে শেষ করব, সেটি হচ্ছে যে এই দুটি বস্তুকে যদি আমরা একসাথে যোগ করি এবং এই বস্তুটি ধরি তাপ শক্তি এ পরিমাণ আছে এবং এই বস্তুটির তাপ শক্তি আছে এই পরিমাণ, এখন প্রশ্ন হচ্ছে যে কোন বস্তুটি তাপ দিবে। ধরো আমি এটাও বলে দিলাম যে বস্তুর তাপ শক্তি আছে 400 জুল বললাম, এবং এটির কত আছে আমি বললাম 600 জুল। তো স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আমাদের তখন আসতে পারে যে যেহেতু এর তাপ বেশি, তো হয়তো তাপের প্রবাহটা হবে এদিকে।
এদিকে তাপের প্রবাহটা হবে, অর্থাৎ 600 to 40। কিন্তু এই ঘটনাটা কিন্তু কখনোই ঘটে না। ঘটছে কোন ঘটনা? ঘটছে 400 থেকে দুঃখিত, আমি আবারও ভুল করলাম। যেটা দেখা যাচ্ছে, আমি একটু নাম্বারটা চেঞ্জ করি। আমি আগে নাম্বারটা চেঞ্জ করেই আগে বুঝাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা একটু নাম্বারটা চেঞ্জ করব। আমি আগে এই কনসেপ্টটা আগে বলতে চাচ্ছি, তারপর আমরা অন্য কনসেপ্ট দুটো সেম, তবে এই কনসেপ্টে আমি আসলে ক্লিয়ার করতে চাচ্ছি। তো এর 400 জুল কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, এর 600 জুল কিন্তু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। যেটা তোমরা সবার আগে মাথায় আসবে যে যেহেতু এর তাপশক্তি বেশি, স্বাভাবিকভাবে তাপশক্তি যেহেতু এর বেশি, এর কম, তো তাপশক্তি সমান করার জন্য হয়তো এখান থেকে এখানে সে যাবে, কিন্তু এই ঘটনাটা ঘটবে না। এটা হচ্ছে অনেকটা আর যদি আমরা এটাকে টিউব ভর্তি পানি বিবেচনা করি, এটাকে যদি বিকার ভর্তি পানি বিবেচনা করি, তাহলে আমরা বাস্তবে কি দেখবো যে পানি যার চাপ বেশি, এই টিউবের চাপ যেহেতু বেশি, সো দেখা যাবে যে যেহেতু এর চাপ বেশি, সো পানি প্রবাহটা কিন্তু এদিকে ঘটবে, কারণ এখান থেকে এদিকে ঘটবে না, বা এর উচ্চতা বেশি, এর উচ্চতা কম, উচ্চতা সমান করার জন্য এদিকে ঘটবে। সো যেভাবে বলি না কেন, এই ঘটনা থেকে এটা থেকে কিন্তু এখানে পানি প্রবাহ হবে। হ্যাঁ, বিষয় হচ্ছে যে ওর 400 জুল, কিন্তু ওর আয়তনের বিবেচনায় 400 জুল আসলে তার জন্য অনেক বেশি তাপশক্তি, এবং যার জন্য দেখো তাপমাত্রাও কিন্তু এর চেয়ে বেশি, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি, কারণ হচ্ছে ও আরো তাপশক্তি কিন্তু রাখতে পারবে ওর চেয়ে বেশি। কিন্তু 600 জুল, ঠিক আছে, ওর চেয়ে বেশি, কিন্তু এই পাত্রের তুলনায় সেটি কম, যার জন্য তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। সো তাপমাত্রা আরেকটা পরোক্ষভাবে এটাও নির্দেশ করছে যে বস্তুটি আসলে তার অবস্থা অনুযায়ী কি পরিমাণ সে তাপশক্তি রেখেছে সেটাও আসলে নির্দেশ করছে। তো যেহেতু এর তাপমাত্রা বেশি, তাপমাত্রা কম, তাই তখন কি হবে, তাপের পরিবহনটা ঘটবে কিন্তু বেশি থেকে কম। তো এটা হচ্ছে প্রকৃতির নিয়ম যে তাপ প্রবাহ কখনোই তাপশক্তির উপর নির্ভর করে না, বরং নির্ভর করে তাপমাত্রার উপর। যারা তাপমাত্রা বেশি তার থেকে যার তাপমাত্রা কম সেদিকে তাপ প্রবাহিত হবে, যেটা আমরা এখানে দেখেছিলাম যে পরিবেশে তাপ গ্রহণ করবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ওয়ার্কশপে আমরা জানার চেষ্টা করব কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে, সেই প্রক্রিয়াটা, সেটাই আমাদের পরবর্তী ওয়ার্কশপে মূল উদ্দেশ্য হবে। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ওয়ার্কশপ এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে।